নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই আপনাকে ভালো রাখার অনুষ্ঠান, আর ভালো আপনি তখন থাকতে পারেন যখন আপনি সুস্থ থাকবেন। আর সে কারণেই অভিজ্ঞ চিকিৎসকদের দিয়ে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আমরা পরিচালনা করে থাকি, যে অনুষ্ঠানের মধ্যে থেকে সত্যি আপনি ভালো থাকবেন স্বাস্থ্যের দিক থেকে, মনের দিক থেকে। কারণ যখন স্বাস্থ্য একেবারে হবে আপনার পারফেক্ট, তখন মন থাকবে একেবারে ফুরফুরে। স্বাস্থ্য খারাপ হলে কোথাও না কোথাও আমাদের মন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরের সাথে আমাদের মন ওতপ্রোতভাবে যুক্ত। যে কোনো সমস্যাই বড় সমস্যা, কিন্তু তার মধ্যে কিছু ভ্যারাইটি রয়েছে, কিছু বিষয় রয়েছে। এমন কিছু সমস্যা, যে সমস্যাটা আপনি ফিল করছেন, পাশাপাশি অন্য লোকেও বুঝতে পারছে। অর্থাৎ আপনি চাপার চেষ্টা করছেন কিন্তু চাপতে পারছেন না, অন্য লোক আপনাকে দেখেই বুঝতে পারছে। তার মধ্যে অন্য একটি বিষয় হচ্ছে স্কিনের সমস্যা। মানে স্কিনের সমস্যা যদি আপনার হয়, আপনি হাজারো চেষ্টা করে কারোর থেকে লুকাতে পারবেন না, কারণ সেটা সকলের চোখে কিন্তু এসে ধরা দেবে। আর সে কারণে আমরা বলে থাকি যে সব থেকে বেশি মন খারাপ হয় যখন আমাদের স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম হয়। আবার স্কিনের সমস্যা মানে কিন্তু একটু ডক্টরদের দেখিয়ে ট্রিটমেন্ট করাটাও উচিত। তবু স্কিন সংক্রান্ত কি কি সমস্যা হতে পারে বা সেই সমস্যাগুলোর মধ্যে কোনো একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করা, এগুলো তো আমাদের চলতেই থাকে। পাশাপাশি আপনাদের সঙ্গে কথাও আমরা বলি, এবং আপনাদের প্রবলেম, যে প্রবলেম আপনি সলভ করতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু তারপরে কোনো উপায় পাচ্ছেন না, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। আমাদের সঙ্গে আজকে কিন্তু স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। আজও প্রথমে ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং স্কিন ওরিয়েন্টেড প্রবলেমের কথা বলছিলাম। স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সব থেকে বেশি যেটা নজরে আসে সেটা হচ্ছে লিউকোডার্মার সমস্যা। যাদের হয় তারাই বোধহয় এর কষ্টটা বুঝতে পারে। ব্যথা, বেদনা, যন্ত্রণা, সেই কষ্ট না, মনের কষ্ট। ঠিক ম্যাডামের কাছ থেকে এই বিষয়ের উত্তরটাই আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। যে কোনো স্কিনের সমস্যা যেটা মানুষের চোখে পড়ে, যেটা নিয়ে আমাকে নিয়ে মানুষ আলোচনা করবে, সেটা কি মনের উপর একটা প্রভাব ফেলে না? এটা প্রচন্ড রকম ভাবে একটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট করে। আর সবচেয়ে বেশি প্রবলেম কোথায় হয় না, যখন আপনার সারা শরীর যেগুলো আপনার এক্সপোজ হচ্ছে, আপনার বডি পার্টগুলো, ওর মধ্যে যদি আপনার স্কিনের কোনো প্রবলেম থাকে, আপনার যতটা খারাপ লাগে, আপনাকে যখন কেউ দেখছে সেটা তখন ওরা অন্যরকম ভাবে নেয়, বা আপনাকে কোনো অন্যরকম তার জন্য কোনো কমেন্টস পাস করে। তো সেগুলো সত্যিই খুব খারাপ। অনেকে সেই জিনিসটাকে মানে নিতে পারে না, সেই জিনিসটা অনেকেই খুব মানে সাইকোলজিক্যালি খুব প্রবলেমের মধ্যে অনেকেই চলে আসে। তো প্রথম কথা, আজকে আমরা স্কিন নিয়ে যেহেতু প্রোগ্রাম করছি, তো স্কিনের যে কোনো ধরনের প্রবলেম হোক, সব কটা প্রবলেম যে আপনার মানে কন্ট্যাক্ট থেকে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। মানে ছোঁয়াচে রোগ যে সব কটা স্কিনের সমস্যা, সেরকম কিন্তু নয়। সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। যদি কারোর এরকম কোনো স্কিনের প্রবলেম হয়ে থাকে, সেটা আস্তে আস্তে তার চিকিৎসা রয়েছে, চিকিৎসা করবে, ঠিক হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু এতটা আপনার ডিপ্রেশনে চলে যাওয়া বা এটা নিয়ে আপনার অ্যাংজাইটি হওয়া, এগুলোর কিন্তু কোনো মানেই নেই। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, লিউকোডার্মা, বা আমরা অনেকে এটাকে ভিটিলিগোও বলে থাকি। কিন্তু ভিটিলিগো আর লিউকোডার্মা দুটোর মধ্যে কিন্তু একটা খুব হালকা ছোট একটা ডিফারেন্স রয়েছে। সেটা হচ্ছে, লিউকোডার্মা হলো যদি আমাদের কোনো স্কিনে যদি আমাদের পুড়ে যায়, বার্ন হয়ে যায়, বা কোনো ধরনের কোনো ওই জায়গাতে কোনো আঘাত লাগে, বা সেখানে স্টিচ করার পর যে শুকিয়ে যায় যে জায়গাটা, ওই জায়গাগুলো অনেক সময় হোয়াইট হয়ে যায়। মানে আমাদের যেরকম স্কিন কালার হয় তার থেকে একটু বেশি হালকা হয়ে যায় জায়গাটা, বা লাইট হয়ে যায়। বেসিক্যালি এইটাকে কিন্তু লিউকোডার্মা বলা হয়ে থাকে। কিন্তু আজকাল আমরা লিউকোডার্মা, ভিটিলিগো মোরলেস আমরা একরকমভাবেই তার ট্রিটমেন্ট করে থাকি। ভিটিলিগো যেটা, সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে মেলানিন প্রোডাকশন হয়, যার জন্য আমাদের শরীরের মধ্যে রঙটা আমাদের আসে, কারোর ব্রাউন, কারোর ডার্ক ব্রাউন, কারোর হয়তো একটু ইয়েলো, যে আমাদের গায়ের রঙটা হয় সেটা মেলানিন থেকে হয়। মেলানিন প্রোডাকশন যদি কম হয় আপনার কোনো পার্টিকুলার জায়গায়, তাহলে সেটাকে আমরা ভিটিলিগো বলে থাকি। একদম, আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদেরও যদি স্কিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম থাকে বা যে কোনো সমস্যা থাকে, সরাসরি ম্যাডামের সঙ্গে আপনারা কিন্তু কথা বলতে পারছেন। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? আমি বান্টিকা থেকে ট্যাংরা দিয়ে। কোথা থেকে ফোন করছেন? ট্যাংরা দিয়ে। ট্যাংরা থেকে। বলুন কি সমস্যা? মায়ের হয়ে জন্ম। মায়ের কি সমস্যা? সুগার, প্রেসার। কতদিনের সুগার, প্রেসার? কোনো মেডিসিন কি খান উনি? হ্যাঁ, খায়। কতদিনের এই সমস্যা? কতদিন মেডিসিন খাচ্ছেন? অনেকদিন ধরে। অনেক দিন মানে কতদিন?
প্রায় 10 বছর। 10 বছর। আচ্ছা, তো এখন আপনি আপাতত চাইছেন যে সুগার আর প্রেশারের জন্য আপনি আমাদের থেকে চিকিৎসা করাতে চাইছেন আর ওনার মেডিসিনটাকে বন্ধ করতে চাইছেন, তাই তো? আর ইনসুলিন খাই 3 বার, দিনে 3 ইনসুলিন নেয়। আচ্ছা, আবার ইনসুলিনও চলছে। আচ্ছা দেখুন, এবার ওনার মানে সুগারটা তাহলে অবশ্যই অনেকটা বেশি রয়েছে, যার জন্য ওনার মেডিসিনের পাশাপাশি ইনসুলিনও নিতে হচ্ছে। তো আপনার যখন কোনো একটা রোগ হচ্ছে, আপনি তার চিকিৎসা কেন করান? সুস্থ হওয়ার জন্য, সেটাকে চেপে রাখার জন্য অবশ্যই নয়। তো আপনি এখন কি করছেন যে আপনার সুগারটাকে চেপে রাখছেন আপনার ইনসুলিন দিয়ে বা ট্যাবলেট দিয়ে, কিন্তু সেই জিনিসটাকে কিন্তু সারতে হবে। তো আপনার মায়ের এতদিন পর্যন্ত যাই ট্রিটমেন্ট হয়েছে, তার প্রেসক্রিপশন আর তার রিপোর্টস, সেগুলো নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেখানে এসে আপনি একবার দেখা করুন। সুগারের মেডিসিন অবশ্যই বন্ধ হয়ে যাবে, ইনসুলিনটা আমরা ট্যাপার ডোজ করে বন্ধ করব, আর প্রেশারের আমরা আগে দেখবো যে ওনার প্রেশারটা কেমন কি রয়েছে, সেই হিসাবে আমরা প্রেশারের মেডিসিনটাকেও বন্ধ করব। আস্তে আস্তে আমরা আমাদের মেডিসিনটাকেও বন্ধ করব, কিন্তু তার জন্য কিন্তু একটু ওনার ডে টু ডে যে লাইফস্টাইল রয়েছে বা যে ডায়েটারি যে ওনার মেনুটা রয়েছে, মানে খাদ্যাভ্যাস যেটা, সেটা কিন্তু একটুখানি চেঞ্জ করতে হবে, একটু কিন্তু রেস্ট্রিকশনের মধ্যে থাকতে হবে। একদম। আর 10 বছর সুগার, প্রেশার, থাইরয়েড বা এই ধরনের যাদের ক্রনিক ডিজিজগুলো রয়েছে, মেডিসিন খেয়েই যাচ্ছেন, ভাবছেন ভাত রুটি যেরকম খাচ্ছি, মেডিসিন খেতে আমার অসুবিধা কোথায়? অসুবিধা আছে। আপনি কি জানেন যে দীর্ঘদিন ধরে ওষুধ খেলে কিন্তু তার একটা সাইড এফেক্ট, অর্থাৎ একটা বাজে প্রভাব আপনার শরীরে পড়তে পারে, গুরুত্বপূর্ণ কোনো অর্গান খারাপ হয়ে যেতে পারে। কয়েকটা এপিসোড যদি আমাদের দেখেন, এই অনুষ্ঠান যদি ফলো করেন, তাহলেই কিন্তু এইটুখানি বিষয় আপনি জেনে যেতে পারবেন। সেখানে এতগুলো দিন মেডিসিন খাওয়া কি উচিত? একটু নিজেকে প্রশ্ন করুন না। ভাবছেন তবে কি এনবিপিতে যাব সাথে সাথে সুস্থ হয়ে যাব? সাথে সাথে কোনো কিছু হয় না, তবে অনেক কম দিন, মাত্র কয়েক মাসের মধ্যে আপনি ভালো রেজাল্ট পাবেন। ডাক্তারবাবুরা বলবেন আপনি ভালো হয়ে গেছেন না, আপনার রিপোর্ট বলবে আপনি কিন্তু ভালো হয়ে গেছেন। সে কারণে বলবো ফোন নাম্বার নোট করতে থাকুন, আমি পরে বলেও দেবো ফোন নাম্বার। তার আগে ম্যাডামকে তাহলে একটু জিজ্ঞাসা করবো, তাহলে কি লিউকোডার্মা হচ্ছেটা কেন আমাদের, মানে কোথা থেকে এর সৃষ্টি, উৎপত্তিটা কোথা থেকে? কিছুটা এটা জেনেটিক রিজন রয়েছে, অনেকের ফ্যামিলিতে এর প্রবলেম থাকে, যেটা আমরা দেখে থাকি যে বাবা বা মার রয়েছে, তার থেকে ছেলে মেয়েদের হচ্ছে। জেনেটিক রিজন একটা হতে পারে, অটো ইমিউন ডিজিজ একটা হতে পারে, মানে আপনার যদি শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা কম হয় তাহলেও সেটা হতে পারে। ভিটিলিগো বা লিউকোডার্মা, যেটাকে আমরা আয়ুর্বেদে শ্বেত্র বা শ্বেত কুষ্ঠ আমরা বলে থাকি, সেটা কিন্তু অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ আমি যদি বলি, তাহলে সেখানে কিন্তু কারণ রয়েছে। আপনার যদি আহার বিহার, মানে আমাদের যে প্রত্যেক দিনে যে খাবার, সেটার মধ্যে যদি আপনার বিরুদ্ধ আহার হয় বা মিথ্যা আহার হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই রোগটা আসতে পারে। এবার বিরুদ্ধ আহার বা মিথ্যা আহার কি হতে পারে? ধরুন আপনি কোনোদিনও মাছ, মাংস, ডিম খাচ্ছেন, সেদিনই আপনি আবার দুধ বা দুধের কোনো জিনিস আপনি খাচ্ছেন, ঠিক তখনই ডিনারে আপনার ধরুন আপনি চিকেনের কোনো কিছু খেলেন, তারপর আপনি একটু পরে 1 গ্লাস দুধ খেয়ে নিলেন, তো সেখান থেকেও কিন্তু আপনার এই ভিটিলিগো বা যেটা শ্বেতি আমরা অনেকেই জানি, সেই রোগটা কিন্তু আসতে পারে। তো এটা অ্যাকর্ডিং টু হচ্ছে আমাদের আয়ুর্বেদের পয়েন্ট অফ ভিউ থেকে। আর যদি আমি মডার্নের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে যেটা আমাদের বডির মধ্যে মেলানোসাইট বলে একটা সেল রয়েছে, সেখান থেকে মেলানিন প্রডিউস হয়, আর সেটা আমাদের শরীরের মধ্যে যে স্কিনের কালারটা করে, সেই মেলানিন প্রোডাকশন যদি কম হয়, তাহলে কিন্তু আপনার ভিটিলিগো বা লিউকোডার্মা সমস্যা আপনার আসতে পারে। বেসিক্যালি এটা খুব অ্যাডাল্টদের ক্ষেত্রে দেখা যায় না, অ্যাডাল্ট বলতে এল্ডারদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায় না। 10 থেকে 30 বছরের মধ্যে ম্যাক্সিমাম এই রোগগুলো দেখা যায়, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই হতে পারে। আর লিউকোডার্মা বা ভিটিলিগো আপনার কখন আপনি দেখবেন হয়তো আপনার দুটো হাতেই হচ্ছে, বা দুটো পায়ে হচ্ছে, বা আপনার হয়তো মুখে হলে দুদিকের গালে, বা আপনার দুদিকে ঠোঁটের পাশে, দুদিকে চোখের পাশে, এরকমভাবে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শুধু আপনার একটা সাইডেই হচ্ছে, মানে আপনার লেফট সাইডের আপনার হাতে বা পায়ে, শরীরে শুধু লেফট সাইডের দিকেই হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাথায়ও হচ্ছে, আপনার চুলগুলো হোয়াইট হয়ে যাচ্ছে, গ্রেইং অফ হেয়ার হয়ে যাচ্ছে। তো এরকমভাবে এগুলোকে ডিভাইড করা আছে, সেগমেন্ট করা আছে এই ভিটিলিগোগুলোকে। একদম। ভিটিলিগো বা লিউকোডার্মা, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনায় নিশ্চয়ই থাকবো। তবে এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি সুনিতা বলছি। কোথা থেকে বলছেন? বেলঘরিয়া থেকে বলছি। বেলঘরিয়া থেকে, বলুন কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে মানে উইন্টার সিজনটা এলেই না আর মাথার স্ক্যাল্পটা ফুলে ফুলে যায়, মানে কোনো এক্স্যাক্টলি কোনো জায়গা নেই। কোনো সময় রাইট সাইড, সময় লেফট সাইড, কোনো সময় একদম মিডলে স্ক্যাল্পটা না একদম ফুলে শক্ত হয়ে যায়, আর ওই একদম পার্টিকুলার ওই জায়গাটায় পেন হয়।
হালকা হালকা পেন হয়, কেন হয় বুঝতে পারছি না। এটা 2 দিন পরে আবার নিজে থেকে নর্মাল হয়ে যায়। আচ্ছা, ওটা আপনার শুধু উইন্টারেই হয় আর বাকি সময় হয় না? না, শুধু উইন্টার সিজনটা এলেই হয়। আচ্ছা, তার সাথে আপনার ফুলে যায় আবার ব্যথাও হয় ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন ওই ব্যথাটা থাকে। আচ্ছা, আপনার চট করে ঠান্ডা লেগে যাওয়ার কোনো প্রবণতা রয়েছে, যে হঠাৎ করে আপনার ঠান্ডা লেগে যায়, বা একটু হাওয়ার মধ্যে থাকলে একটু ঠান্ডা জলে চান করলে ঠান্ডা লাগে, এরকম কোনো সম্ভাবনা রয়েছে আপনার? হ্যাঁ, কোল্ড ওয়াটার তো মানে নর্মাল ওয়াটারেই স্নান করি আমি, সেটাতে কোনো প্রবলেম হয় না। কিন্তু হ্যাঁ, এই সিজনে এলে একটু বাইরে বেরোলে বা বাইরে না বেরোলেও মানে ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে। বেশ, দেখুন আপনার এই যে প্রবলেমটা আপনি বললেন না, যে আপনার স্ক্যাল্পটা ফুলে যাচ্ছে বা আপনার এখানে ব্যথা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ঠান্ডার জন্যই হচ্ছে, ঠান্ডা লাগা থেকেই হচ্ছে। চেষ্টা করবেন আপনি যখন বাইরে বেরোবেন তখন আপনি টুপি পরুন, বা আপনার কান নাক ঢাকার জন্য স্কার্ফ বা মাফলার এগুলো আপনি ব্যবহার করুন, যাতে ঠান্ডা একদমই না লাগে। আপনি একটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু গরম জলের ভাপ নেওয়া। একটু গরম জল করে তার মধ্যে একটু কর্পূর দিয়ে আপনি সেই গরম জলটার আপনি ভাপ নেবেন, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলে থাকি। সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। একটু গরম জলে আপনি ভাপ নিন, আমার মনে হচ্ছে আপনি অনেকটা রিলিফ পাবেন। আর তারপরেও যদি আপনার মনে হয় যে না, আপনার তার জন্য চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি আমাদের যে কোনো চেম্বারে এসে একবার দেখা করতে পারেন। একদম। চেম্বারে আসাটা কিন্তু একদম কঠিন নয়। অনেকে ভাবছেন যে টিভির পর্দায় অনুষ্ঠান দেখছি, এই চিকিৎসকদের সঙ্গে কিভাবে যোগাযোগ করব। একেবারে ভীষণ সাধারণ একটি বিষয়, যেভাবে আপনি লাইভ বা আমাদের অনুষ্ঠানে ফোন করছেন ঠিক সেভাবে দেখুন স্ক্রিনে যাওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হবে। 9830235527 বা 37 এই নাম্বারে একটিবার ফোন করুন। যে যেখান থেকে ফোন করছেন সেই জায়গাটি অবশ্যই বলবেন, তাহলে আপনার কাছাকাছি চেম্বার জানিয়ে দেওয়া হবে এবং আপনি কিন্তু সেখানে যোগাযোগ করতে পারছেন। আমরা স্কিনের দুটি সমস্যা নিয়ে কথা বলছিলাম, একটা লিউকোডার্মা এবং আরেকটা হচ্ছে ভিটিলিগো। ম্যাডাম, আরেকটা বিষয় জানতে চাইবো, এর কি মানে ব্যাপ্তিটা বাড়ে? মানে আগে একটু হাতে দেখছি, ধীরে ধীরে পুরো শরীর দেখি সাদা হয়ে যাচ্ছে, মানে এই অল্প থেকে এটা বিস্তার লাভ করে ধীরে ধীরে? কিছু কিছু ক্ষেত্রে এটা করে, কিছু কিছু ক্ষেত্রে আবার আপনি দেখবেন আপনার একটা মানে হাতের কোনোটা জায়গায় হয়েছে, সেখান থেকে ওই হাতেরই অন্যান্য জায়গায় হচ্ছে, বা একটা স্পটই আস্তে আস্তে আপনার বড় হয়ে যাচ্ছে বা স্প্রেড হয়ে যাচ্ছে। এই যে স্পটগুলো হয় সেগুলো আনইভেন হয়, মানে এরকম নয় যে একদম পার্টিকুলার গোল হবে বা স্কোয়ার হবে, এরকম ব্যাপার নেই। আনইভেন হয় মানে তার কোনো শেপ থাকে না, ছোট বড় যেরকম রকমভাবেই হতে পারে। আর কিছু ক্ষেত্রে সেটা দেখা যায় যে আপনার একটা জায়গা থেকেই আপনার সেটা বড় হয়ে যাচ্ছে বা অন্যান্য জায়গায় একটু একটু করে হচ্ছে। একদম। কে আছেন সেটা একটু দেখে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমি কয়েক মাস আগে বাড়িতে পড়ে গেছিলাম, তখন আর বুঝতে পারিনি, তখন লেগেছিল না, ওখান দিচ্ছি কোমর ব্যথা বেড়ে গেছে। কোমরে ব্যথা হচ্ছে। আপনার বয়সটা কত? 29। আচ্ছা, তো আপনি কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? না, তখন আর কিছু করাইনি। তখন করাননি, এখনো করাননি? না। আচ্ছা, তো প্রথমত তো আপনি একটা আপনার এক্সরে রিপোর্ট করান, কারণ আপনি বাইকের থেকে পড়ে গেছেন, সেখান থেকে আপনার চোট লাগার পর এমনও হতে পারে যে আপনার হাড়গুলো কম্প্রেসড হয়ে গেছে, মানে হাড় জুড়ে গেছে বা বসে গেছে, এটাও আপনার একটা প্রবলেম হতে পারে। মনে হচ্ছে না যে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার থাকবে, কারণ ফ্র্যাকচার থাকলে আপনি এরকম বসে থাকতে পারতেন না। তো যদি আপনার হাড়গুলো ক্ষয় পেতে থাকে বা হাড়গুলো যদি আপনার কম্প্রেসড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই কোমর ব্যথাটা আস্তে আস্তে কিন্তু এটা আপনার বাড়তে থাকবে। সেটা কিন্তু আপনার ধীরে ধীরে দেখবেন যে আপনার একদম পায়ের নিচের দিকগুলোতে ব্যথা হয়ে যাচ্ছে, পায়ে আপনার ঝিঝি ধরা বা অবশ হওয়া হয়ে যাচ্ছে, আপনি একদম বেড রিটেন হয়ে যেতে পারেন। তো এখন আপনি একটা কাজ করুন, আপাতত আপনি একটা আপনার কোমরের এক্সরে রিপোর্ট করান। আর কোমর ঝুঁকে আপনি এখন কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। বাইক চালানোটা একটু অ্যাভয়েড করুন এখন। আর রিপোর্টটা করে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা রয়েছে। আর দয়া করে দেরি করবেন না বা এটা নিয়ে বসে থাকবেন না, একটু তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করুন। একদম। বেলঘড়িয়া হোক বা মানে বেলগাছিয়া হোক বা আপনি ব্যারাকপুর বললেন, পরপর দুজনই বোধহয় মধ্যমগ্রাম চেম্বারটা একদম কাছে হবে। তো আপনারা একটু হেল্পলাইন নাম্বারটা নোট করুন, সেটা সব থেকে ভালো হবে। একটু ফোন করে নিন, জেনে নিন আপনার কাছাকাছি কোন চেম্বারটি। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি সুমন বিশ্বাস বলছিলাম। কোথা থেকে বলছেন সুমন বাবু? আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে বলছিলেন, বলুন কি প্রবলেম হচ্ছে? ম্যাম, এই শীতকালে খুব খুশকি হচ্ছে, হাতগুলো উঠছে। আচ্ছা, ড্যান্ড্রফের সমস্যা, হেয়ার ফলিং এর প্রবলেম। আচ্ছা, এটা কি আপনার প্রত্যেকবারই শীতকালের সময় হয়? এটা বেশি ভয়। আচ্ছা, আর যেটা আপনার স্ক্যাল্পে হচ্ছে সেখান থেকে আপনার
ঘাড়ের দিকে বা মুখের দিকে এই জিনিসটা ছড়ায় বলে মনে হয় আপনার? না না না, ওই মাথার মধ্যেই থাকছে। আচ্ছা, দেখুন আপনার যদি এটা ড্যান্ড্রাফের প্রবলেম হয় দেন ইটস গুড, কিন্তু এটা কিন্তু আপনার স্ক্যাল্প সোরিয়াসিসেরও একটা প্রবলেম হতে পারে। তো আমরা যতক্ষণ না দেখব ততক্ষণ আমরা আপনাকে বলবো না যে এটা আদৌ আপনার ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে নাকি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে। যেটাই হোক, ভয়ের কোনো কারণ নেই। আর আপনার একটু হেয়ার ফলও হচ্ছে আপনি বলছেন, আপাতত আপনি একটুখানি যে যদি ইচিং হয় তাহলে নোক লাগাবেন না ওই জায়গায়, যদি চুলকাতে হয় তাহলে আপনি নোক লাগাবেন না। কাঠের চিরুনি আপনি একটু ব্যবহার করা শুরু করুন। আর আপনাকে আমি এটাই বলবো যে এটা আপনি হাওড়া থেকে ফোন করছেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, একটু জেনে নিন যে কোন চেম্বারটা আপনার বাড়ির কাছে হবে, কবে আর কোথায় গেলে আপনি ডক্টর দেখাতে পারবেন। একটু তাড়াতাড়ি তার ট্রিটমেন্টটা শুরু করুন, কারণ যদি আপনার স্ক্যাল্প সোরিয়াসিস হয় এটা কিন্তু আস্তে আস্তে আপনার আরও বাড়তে থাকবে। এখন শীতকালে হচ্ছে, পরবর্তী সময়ে আপনার 12 মাসই দেখবেন এই প্রবলেমটা লেগে থাকছে। আর এটা আপনার স্ক্যাল্পের থেকে আস্তে আস্তে আপনার ঘাড়ের দিকে বা আপনার মুখে এই সমস্যাগুলো হবে, মুখে পিম্পলস হওয়া বা ঘাড়ের দিকেও এরকম ছোপ ছোপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু আপনার আস্তে আস্তে আসতে পারে যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয়। আর ড্যান্ড্রাফ হলেও তো কোনো সেরকম প্রবলেম নেই, সেটা আপনার অল্প বিস্তর মেডিসিন থেকেই ঠিক হয়ে যাবে। একদম, সমস্যা কি হয়েছে আপনি নিজে জানেন না, ম্যাডামের পক্ষেও কিন্তু এখান থেকে বোঝা অসম্ভব বিষয়। তবে দুটো বিষয়কে উনি সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করে দিলেন, জাস্ট এবার যোগাযোগ কিন্তু করতে হবে। ম্যাডাম, এই যে লিউকোডার্মা তার যে কারণগুলো আর এই যে ভিটিলিগো, মোটামুটি কারণগুলো বোধহয় কোথাও কাছাকাছি অনেকটা, দুটো রোগের সমস্যার কারণগুলো। হ্যাঁ, কিছুটা সিমিলারিটি রয়েছে। কেন রয়েছে? কারণ লিউকোডার্মাতে যেটা আমি বললাম যে আপনার যদি কোনো জায়গা বার্ন হয়ে যায়, মানে পুড়ে যায় বা সার্জারির পরে যে একটা দাগ থেকে যায়, ওটা যদি আপনার ওই স্পটটা থেকে যদি ওটা আপনার বাড়তে থাকে, তাহলে কিন্তু সেখানেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে যে ওই জায়গাতে আপনার মেলানোসাইট যে সেলগুলো, সেই সেলগুলো নেই, আর তার জন্য আপনার মেলানিন প্রোডাকশন হচ্ছে না, আর স্কিনের কালারটা আপনার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ভিটিলিগোতে প্রথম থেকে এই সমস্যাটাই হচ্ছে যে আপনার মেলানিন প্রোডাকশনই ওই জায়গাটায় হচ্ছে না, যার জন্য আপনার স্কিনের কালারটা চেঞ্জ হচ্ছে। তো মোর অর লেস কিন্তু একটু একটু কোথাও না কোথাও এর কিন্তু মিল রয়েছে, কিন্তু যেটাই হোক, আপনার কারণ যেটাই হোক, ট্রিটমেন্ট প্রসিজার কিন্তু একরকমভাবেই হয়ে থাকে। এর একদম, আলোচনায় আবারও ফিরবো, তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাম, কে বলছেন? আমি সমর্পিতা পাল বলছি। কোথা থেকে বলছেন? পটাশ। হ্যাঁ, পটাশপুর। আচ্ছা, বলুন বলুন কি প্রবলেম? চুলের সমস্যা। চুলের সমস্যা? চুলের সমস্যা, আচ্ছা আচ্ছা। কতদিনের সমস্যা ম্যাডাম, একটু জানিয়ে দিন। অনেকদিন হয়ে গেল। অনেকদিন হয়ে গেল, বেশ। অনেক কিছু করেছেন, কমছে না, তাই তো? কিছুই করিনি। ও, কোনো কিছু করেনি উনি? আচ্ছা, বেশ। আচ্ছা, সেটা চুলিটা কি আপনার সারা গায়ে রয়েছে না পার্টিকুলার কোনো জায়গায় রয়েছে? কয়েকটা জায়গায় রয়েছে। আচ্ছা, পার্টিকুলার জায়গায় রয়েছে। মুখে রয়েছে কি আপনার? হ্যাঁ। আচ্ছা, দেখুন অনেকে কিন্তু আবার এই জিনিসটাকে একটু ডিফারেন্সিয়েট করতে পারে না, কারণ অনেকে হয়তো ছুলি দেখলে ভাবে যে এটাও হয়তো সেতি রোগী হচ্ছে। শুনুন, তো আমরা আলোচনা করছি। আপনি বলছেন এটা ছুলি, আমি ধরে নিলাম এটা আপনার ছুলির সমস্যাই রয়েছে। ছুলিটা কেন হয়? সেটা একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে হয়, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে একদম যখন ছোট শিশু বাচ্চা থাকে তাদেরও কিন্তু এরকম ছুলি এগুলো দেখা যায়, কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু ওরা যখন বড় হতে থাকে তখন কিন্তু সেটা ওদের গায়ে মিশে যায়, মিলে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার এই অ্যাডাল্ট বয়সে এসে যদি আপনার এখন ছুলি হচ্ছে, সেটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন থেকে এটা আপনার হচ্ছে। তো কিছু কিছু স্পট আপনি দেখবেন যে হয়তো কয়েকদিন পর পর আপনার এটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু স্পট আপনার দেখবেন যে সেটা হয়তো ঠিক হচ্ছে কিন্তু আবার আপনার সেই জায়গায় সেরকমভাবেই স্পটটা হচ্ছে। তো এর জন্য কিন্তু আপনার চিকিৎসার দরকার আছে। আর যদি এটা ছুলি না হয়ে যদি আপনার ভিটিলিগোর প্রবলেম হয় বা আপনার লিভারের কোনো সমস্যা থেকে কোনো ধরনের কোনো স্পট হয় বডিতে, তাহলেও কিন্তু আপনার একটা ঠিকঠাক চিকিৎসার এখন দরকার রয়েছে। আপনি তো কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট করাননি, তো আপাতত কিন্তু এখন দরকার আছে একটু ট্রিটমেন্ট শুরু করার। খাওয়া দাওয়ার মধ্যে আপনাকে এখন একটু জাঙ্ক ফুড বা ফ্রাই ফুড, ফাস্ট ফুড এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আর একটু সিজনাল ফ্রুটস আপনি খান, ভিটামিন সি, ভিটামিন B12 এগুলো একটু আপনার বেশি পরিমাণে খাওয়ার দরকার আছে। আমরা মূলত আলোচনা করছি আজকে লিউকোডার্মা এবং ভিটিলিগোর সমস্যা নিয়ে। কোথাও যেন তার সঙ্গে ছুলি রোগটাও চলে এলো। স্কিনের যে কোনো সমস্যায় হোক, কোথাও দেখতে পাচ্ছি স্কিনের সাথে স্কিন টাচ করছে, মনে হয় তার থেকে রোগটা আমার চলে আসবে না তো? মানে ম্যাডামকে এটাই প্রশ্ন করব, এগুলো কি ছোঁয়াচেও হতে পারে? দেখুন, ভিটিলিগো তো কখনোই ছোঁয়াচে নয়, এটা
যেটা আমি বললাম যে জেনেটিক হয় বা অটো ইমিউন ডিজিজ হয় বা কারোর স্কার মার্ক থেকে হয়, কারোর মেলানিন প্রোডাকশন কমের জন্য হয়, তো এটা তো অবশ্যই আপনার কোনো ছোঁয়াচে রোগ নয়। এইটা নিয়ে কিন্তু অনেকেই ভাবে যে হ্যাঁ তার গা হাত পায়ে চুলি রয়েছে, তার দেওয়া কোনো জিনিস আমরা খাবো না বা তার সাথে বসবো না, তার সাথে চলাফেরা করবো না। এটা কিন্তু একদমই ভুল। কারণ আমার একজন এরকম পেশেন্ট ছিলেন যার কিনা একটা ছোটোখাটো একটা হোটেলের মতো ছিল, কিন্তু ওনাকে আলটিমেটলি সেটা বন্ধ করতে হয়েছে জাস্ট বিকজ ওনার ভিটিলিগোর প্রবলেম রয়েছে বলে। কিন্তু এটা কোনো ধরনের কোনো সমস্যা না, রোগ আপনার হতেই পারে, কোনো ব্যাপার না। সেটাকে আপনার ওনার থেকে আপনার মধ্যে আসবে না, এই ধারণাটা আগে আপনাদের ক্লিয়ার করতে হবে। সেম গোস ফর যদি আপনার সোরিয়াসিসও থাকে বা আপনার যদি লিউকোডার্মা থাকে, এগুলো কিন্তু একজন থেকে একজনের মধ্যে ছড়ায় না। এক্সিমা বলুন ছড়ায় না, কিন্তু কিছু কিছু রোগ রয়েছে যেমন আপনার স্কেবিস, সেগুলো কিন্তু একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। একদম তাই, সঠিকটা কিন্তু জানতে হবে, সঠিকটা বুঝতে হবে। অযথা আমার কারণে অন্য কোনো মানুষ কষ্ট পেল বা আমার কারণে তার ক্ষতি হয়ে গেল, এটা তো আমরা চাইবো না না মানুষ হিসেবে। তাই একটু জেনে নিন না, বুঝে নিন না কোন কোন স্কিন ডিজিজ ছোঁয়াচে আর কোনগুলো ছোঁয়াচে না। যেগুলো ছোঁয়াচে না তাদের সঙ্গে মন খুলে মিশুন। হ্যাঁ, সতর্ক যে কোনো রোগের ক্ষেত্রে থাকুন, কিন্তু সেখানে তাকে আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত করে দেব না আমরা। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি, সৌরভ ব্যানার্জি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? আমার চোখের প্রবলেম। বাঁ চোখটা আপনার ডিস্টার্ব হয়েছে, বাঁ চোখটা অপারেশন করেছি, কিন্তু ডান চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে, একদম দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তবে সুগার আছে। সুগার আছে। আপনার বয়সটা ম্যাডামকে একটু বলুন। আচ্ছা, আমার বয়স 55। আচ্ছা, তো আপনার যে ডান চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে সেটা আপনার কেন হচ্ছে? আপনি তো নিশ্চয়ই তাহলে ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ, ডাক্তার দেখেছি। ডাক্তার বলতে চাইছে যে রেটিনাতে ব্লাড এসছে। আচ্ছা, তো প্রথম কথা আপনাকে আমি একটা কথা জানিয়ে দিই যে আপনার যে বাঁ চোখের আপনার একটা সমস্যা হলো, আপনি তার অপারেশনও করে নিলেন, এখন ডান চোখে হচ্ছে, সম্পূর্ণটা কিন্তু আপনার সুগারের জন্য হচ্ছে। আপনার আনকন্ট্রোলড সুগার হয়তো রয়েছে, বা আপনি যে সুগারের জন্য যে মেডিসিনটা ব্যবহার করছেন তার একটা সাইড এফেক্ট দরুন আপনার কিন্তু এই চোখের সমস্যাগুলো হচ্ছে। অলরেডি একটা চোখের আপনার অপারেশন হয়ে গেছে, এখন দ্বিতীয় চোখটাও কিন্তু আপনার এফেক্টেড হয়ে গেছে। আর অবহেলা করবেন না, নয়তো কয়েকদিন পর কিন্তু এখন ঝাপসা দেখছেন, কয়েকদিন পর হয়তো আর কিছুই দেখতে পাবেন না আপনি। আপনার চোখের জন্য প্রয়োজন রয়েছে নেত্রতর্পণ করার, যেটা আমাদের পঞ্চকর্মার একটা পার্ট, একটা প্রসিজার নেত্রতর্পণ করা। তার পাশাপাশি অবশ্যই কিছু ওরাল মেডিকেশনের দরকার রয়েছে, আর দরকার রয়েছে আপনার সুগারটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোলের মধ্যে রাখার। কারণ আপনি যা ওষুধ খাচ্ছেন তাতে হয়তো কন্ট্রোলে নেই, আর কন্ট্রোলে রাখা মানে এইটা নয় যে আপনি ওষুধ খেয়ে সেটাকে চেপে রেখে দেবেন। কন্ট্রোলে রাখা মানে এটাই যে আপনার ওষুধ ছাড়াও যাতে আপনার সুগারটা আপনার একটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে। তো আপনার এখন যা করার আপনি মোটামুটি সবই করে নিয়েছেন। এখন একটুখানি আরেকটা কষ্ট করুন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আর যে চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি হবে একটু তাড়াতাড়ি এসে সেখানে একটু দেখা করুন। চোখটা যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু এইটুকু করতে হবে। একদম, আপনাকে শুধুমাত্র বলা হচ্ছে না, বলা হচ্ছে সকলকে যারা কিন্তু এভাবে সুগারে আক্রান্ত দীর্ঘদিন ধরে। চোখের উপর একটা প্রভাব পড়ে, তাছাড়া গুরুত্বপূর্ণ অনেকগুলো অর্গানের উপর প্রভাব ফেলে। এটা আপনাকে ভয় পাওয়াচ্ছি না, আপনাদের সতর্ক করাচ্ছি। তবে অনেক ক্ষেত্রে একটু ভয় পাওয়ারও দরকার রয়েছে, কারণ অনেকে সতর্ক হয়েও কিন্তু কাজ হচ্ছে না। চট করে একটু বলে রাখবো কোথায় কোথায় চেম্বার রয়েছে। কলকাতার বন্ধুরা ল্যান্সটাউনে চেম্বার পেয়ে যাচ্ছে, হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে তো চেম্বার পাচ্ছেন। আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চলে আসুন, সেখানে কিন্তু আপনাদের জন্য চেম্বার প্রত্যেক সপ্তাহে হয়। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে চেম্বার পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে। মূলত সোম আর শুক্র এখানে চেম্বার রয়েছে, তবু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে সম্পূর্ণটা জেনে তারপরে কিন্তু আসবেন। এছাড়া কিন্তু চেম্বার বহু জায়গায় রয়েছে, যেমন কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুরেও চেম্বার পেয়ে যাচ্ছেন। জামশেদপুরের বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। যারা মেদিনীপুরের দিক থেকে অনুষ্ঠান দেখছেন, মেচেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। দূরের বন্ধুরা ত্রিপুরায় পাচ্ছেন, আসামে পাচ্ছেন, দিল্লিতে পাচ্ছেন, মুম্বাইয়ে পাচ্ছেন, বেঙ্গালুরুতে পাচ্ছেন। সর্বত্র চেম্বার রয়েছে। শুধুমাত্র হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কথা বলুন আর জেনে নিন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ভারুয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমার স্বামী পড়ে গেছিল দোতলার উপর থেকে। ওরে বাবা, হ্যাঁ তারপরে?
হসপিটালে ভর্তি ছিল হুম ইজিতে, হুম ই থেকে ফিরতে এসছে। এখন হচ্ছে কি সমস্যা হচ্ছে কি হাতের যে শিরাগুলো ওগুলো টান ধরছে বা যন্ত্রণা টাইপের করছে, আর ঘাড়ের শিরাটা। আচ্ছা, তো উনি এখন মানে এমনিতে চলাফেরা করতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলাফেরা আচ্ছা। করছে সব কিছু। আর ওনার ঘাড়ের বলছেন ঘাড়ে ব্যথা হয় আর হাতে ঝিঝি ধরে, তাই তো? হাতে হাতে হাতে। গাঁটগুলো সব। হুম। ওনার ঘাড়ের এক্সরে করা আছে? হ্যাঁ, সব রকম এক্সরে করেছিলাম। হ্যাঁ, তো ওই ঘাড়ের গেছিলাম এক্সরেতে কিছু ডাক্তারবাবুর কাছে। এসছিল কি, কোনো সমস্যা ছিল ঘাড়ের এক্সরেতে? হ্যাঁ, সমস্যা তো আছে বলছে। তো কি সমস্যা আছে? সমস্যা আছে তো আমি বুঝতে পারলাম, কি সমস্যা আছে? বলছে উনি হচ্ছে ওই বলছে যে ঘাড়ের যে হাড় মানে আমাদের ঘাড়ের যে একটা হাড়টা আছে হুম। ওটা ব্লক হয়ে গেছে। হাড় কখনো ব্লক হয় না। দেখুন, আপনি আগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা শুনুন, করুন। এবার আপনি আপনি শুনুন। হয়তো আপনাকে রিপোর্ট ঠিক করে আপনাকে বোঝানো হয়নি বা আপনি হয়তো বুঝতে পারেননি। ওনার ঘাড়ের মধ্যে যে আমাদের হাড়গুলো রয়েছে সেগুলো ছোট ছোট আমাদের শিরদাঁড়াতে না এরকম ছোট ছোট হাড় রয়েছে, যেটাকে আমরা ভার্টিব্রা বলে থাকি। 22 জোড়া এরকম ভার্টিব্রা রয়েছে, মানে 44টা ভার্টিব্রা রয়েছে। এই হাড়গুলো যদি ওনার বসে যায় বা চেপে যায় তাহলে তার থেকে এর নিচে যে শিরাগুলো আছে সেই শিরাগুলোও কিন্তু ড্যামেজ হয়ে যায়, মানে শিরাগুলোর মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। এবার যদি রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তাহলে ঘাড় থেকে কিন্তু আমাদের শিরাগুলো হাতের দিকে আসছে। এবার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে ওখানে আপনার হাতের মধ্যে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, ব্যথা হওয়া, এই জিনিসগুলো কিন্তু হবে। তো ওনার সমস্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে ঘাড়ের থেকে। তো ঘাড়ে যেহেতু ওনার প্রবলেম রয়েছে, যতদূর আপনার কথায় মনে হচ্ছে ওনার ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে বা ক্যানাল স্টেনোসিসও হতে পারে, সেটা রিপোর্ট না দেখে বলা যাচ্ছে না। আপাতত ওনাকে বলবেন যে বালিশ ছাড়া ঘুমানোর জন্য বা একদম পাতলা বালিশে উনি ঘুমোবেন। ঘাড় নিচু করে কোনো কাজ কিন্তু করবেন না, যেহেতু অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার, উনি ওপর থেকে পড়ে গেছেন। একটু সাবধানে ওনাকে থাকতে বলবেন, কারণ ওনার কিন্তু এই যে ঘাড়ের হাড়গুলো যেরকম ক্ষয় পেয়ে গেছে, ওনার কোমরের বা পিঠের হাড়গুলো কিন্তু আস্তে আস্তে ক্ষয় পেতে পারে। তো একটু সাবধানে ওনাকে থাকতে বলবেন। যদি ওনার কলার বেল্ট থাকে, বাইরে যদি উনি বেরোয় তাহলে কলার বেল্টটা অবশ্যই পরতে বলবেন। আর একটুখানি আপনাকেও বলবো যে আপনি তো যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর আপনার এখন এই প্রবলেমগুলো এখনও রয়ে গেছে, পারসিস্ট করছে, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে একটু দেখা করার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা ওনার জন্য ভালো হবে। একদম একদম ঠিক কথা। এবং হেল্পলাইনের নাম্বার তো যাচ্ছে টিভি স্ক্রিনে, এছাড়া আমি বলেও কিন্তু দিয়েছি কোথায় কোথায় চেম্বার রয়েছে। আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে হঠাৎ করে কিন্তু চলে আসবেন না, একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। যতগুলো রিপোর্ট আছে, যত রকমের রিপোর্ট আছে সেগুলো একটু সাথে করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু ম্যাডামদের সুবিধা হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি রিতেশ ঘোষ বলছি বেহালা থেকে। বেহালা থেকে বলুন, কি সমস্যা? হ্যাঁ, সমস্যা বলতে ইদানিং কাল না পায়ের চেটোতে খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? এই সপ্তাহখানেক। আচ্ছা, কোনো তার মানে ডাক্তার দেখানো হয়নি? না না, এখনো হয়নি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 22 বছর। 22 বছর বয়স। আচ্ছা, আপনার একটু প্রয়োজন আছে, একটু আপনি ইউরিক অ্যাসিডটা আপনার টেস্ট করে দেখতে পারেন, কারণ আপনি যেটা বলছেন যে আপনার পায়ের চেটোতে আপনার ব্যথা হচ্ছে, সেটা কিন্তু ইউরিক অ্যাসিড যদি আপনার মধ্যে বেশি থাকে তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা হতে পারে, যেটাকে আমরা গাউট বলে থাকি বা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি। একটু আপনার ইউরিক অ্যাসিডটা আপনি টেস্ট করুন। আর আপাতত আপনি খাওয়া দাওয়ার মধ্যে মসুর ডাল, টমেটো, ঢেঁড়স বা খাসির মাংস, এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন খাওয়াটা। প্রত্যেক দিন একটু জল গরম করে তার মধ্যে একটু নুন দিয়ে দুটো পাই আপনার সেই জলটার মধ্যে একটু ডুবিয়ে মানে ভিজিয়ে একটু আপনি বসে থাকুন, তাহলে আপনি অনেকটা রিলিফ পাবেন আপনার ব্যথাটার থেকে। আর ইউরিক অ্যাসিডটা একটু আপনি টেস্ট করান। একদম। চলে আসবো দুটো স্কিনের সমস্যার, মানে অনেকগুলো স্কিনের সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম, কারণ মাঝে যেহেতু একটু চুলি নিয়েও আলোচনা করে ফেললাম। স্কিনের সমস্যা যাই হোক ম্যাডাম, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে উত্তরটা কি খুঁজে পাবো? আমি দেখুন যত প্রোগ্রামই করি, যতবারই করি, আমি একটাই কথা বলি যে আপনার স্কিনের সমস্যা হোক বা আপনার পেটের সমস্যা হোক, এর জন্য কিন্তু আপনাকে আয়ুর্বেদের কাছেই আসতে হবে। আর সেটা যদি আপনি এনবিপির কাছে আসেন তাহলে তো আপনার কাছে আরও ভালো অপরচুনিটি রয়েছে, কারণ এখানে আমরা পঞ্চকর্মা থেরাপিও দিতে পারছি, তার পাশাপাশি আমরা ওরাল মেডিকেশনও দিচ্ছি। এবার কিছু কিছু ডিজিজ রয়েছে যেখানে কিনা পঞ্চকর্মা থেরাপির দরকার রয়েছে, যেটা আমরা প্রথম দিনই পেশেন্টকে বলে দিই। সাপোজ আপনার ধরুন সোরিয়াসিস, আপনার অনেক দিন ধরে সোরিয়াসিসের সমস্যা
সমস্যা রয়েছে বা আপনার এক্সিমা রয়েছে অনেক দিন ধরে, সেখানে কিন্তু আমরা প্রথমেই বলে দিই যে আপনার ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মা থেরাপির দরকার রয়েছে। কিছু কিছু পেশেন্ট যাদের নতুনভাবে দেখা দিচ্ছে এই সমস্যাগুলো, তাদের কিন্তু আমরা বলে দিই যে না, আপনারা এই ট্রপিক্যাল আমরা কিছু মেডিসিন দিচ্ছি, সেগুলোকে আপনারা অ্যাপ্লাই করুন, সেখান থেকেই আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো অবশ্যই তার চিকিৎসা রয়েছে, আর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার স্কিনের সমস্যা বলুন বা অন্যান্য সমস্যা বলুন, আস্তে আস্তে কিন্তু সেগুলো সব রিকভার হতে থাকবে। একদম, এই বিষয়ে আবারও আলোচনায় ফিরছি, তবে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি বহরমপুর থেকে পার্থ ঘোষ বলছি। হ্যাঁ বলুন পার্থবাবু, কি প্রবলেম? আমার প্রবলেম হচ্ছে মানে নিয়মিত আমার পায়খানাটা ঠিক হচ্ছে না। আচ্ছা, এটা কতদিনের ওষুধ সমস্যা? খাচ্ছি তখন হচ্ছে, তার ওষুধ যখন খাচ্ছি না ওষুধ খেয়ে পায়খানা করাটা তো খারাপ। কতদিন ধরে এই সমস্যাটা আছে আর কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? আমি প্রায় 1 বছর থেকেই ওষুধ খাচ্ছি। আচ্ছা, বেশ। হ্যাঁ, ওষুধ খাচ্ছি তখন পায়খানা ক্লিয়ার হয়েছে। যখন ওষুধ বন্ধ করছি 2-4 দিন খাবো না, রাত্রে রুটি খাই বা ই খাই, তো সব এটা কিন্তু পায়খানা ক্লিয়ার হচ্ছে না আমার। এটা তো খারাপ। অবশ্যই। অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে খেয়ে। শুনুন আপনি। আচ্ছা, খারাপ তো অবশ্যই, সেটা তো আপনি বুঝতে পেরেছেন, খুব ভালো লাগলো এটা শুনে যে আপনি অ্যাটলিস্ট এইটুকু তো বুঝতে পেরেছেন যে মেডিসিন খেয়ে আপনার পায়খানা হওয়া বা স্টুল হওয়াটা খুবই খারাপ। কিন্তু এর জন্য কিন্তু আপনার একটা প্রবলেম কোথায় হচ্ছে দেখুন, আপনার খাবার ঠিকঠাক হজম হচ্ছে না। যদি আপনার খাবারটা ঠিক করে হজম হয় তাহলে আপনার স্টুলটা আপনার প্রত্যেকদিন আপনার ক্লিয়ার হবে। যদি আপনার খাবার ঠিক করে হজম না হয় তাহলে কিন্তু আপনার স্টুলটা আপনার ঠিক করে ক্লিয়ার হবে না। আজকে থেকেই আপনি শুরু করুন একটু ইসুদুষ্ণ গরম জল খাওয়া। সারাদিন আপনি যে জল খাচ্ছেন সেটা আপনি গরম জল খাবেন। বাইরের খাবার বা খুব বেশি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম খুব বেশি আপনি খাবেন না, এটা একটু কম করতে হবে আপনাকে খাওয়াটা। আর তারপর যদি আপনার কোনো ধরনের কোনো পেটের ছবি করা বা কোনো রক্ত রিপোর্ট কিছু যদি থাকে, সেই রিপোর্টগুলো নিয়ে আর যদি কোনো চিকিৎসা করে থাকেন তার প্রেসক্রিপশনটা নিয়ে বহরমপুরে আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার আপনি ফোন করে জেনে নিন যে কোথায় আর কবে চেম্বার রয়েছে, সেখানে এসে আপনি একবার দেখা করুন। আপনার মেডিসিন খেয়ে তো অ্যাটলিস্ট আপনাকে আর মানে স্টুল করতে হবে না। একদম। এবার বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছি নন্দীগ্রাম থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? আমার চোখের। কি হচ্ছে সমস্যাটা বলুন। চোখের সমস্যা বলতে আজকে 5-7 দিন আগে আমার চোখে একটা খাতা খুঁজে গেছিল। কি হয়েছিল? কিছু ফুটে গেছিল চোখে? খাতা 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 খুঁজে গেছিল। আচ্ছা, এবারে সেটা আমি মানে কোনো ডাক্তার দেখাইনি। তারপরে 5-6 দিন পরে যাওয়ার পরে ডাক্তার বলছে চোখে সাইনাস হয়ে গেছে। কি হয়েছে এবারে চোখে? সেটা কি ডাক্তারবাবু কি বলেছেন? কি ছিঁড়ে গেছে? ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা, ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে। বেশ বেশ আচ্ছা। বেশ। হ্যাঁ, হুম। তো তার জন্য আপনার কি কোনো চিকিৎসা চলছে? কোনো চোখের ওষুধ ড্রপ দিয়েছে আপনাকে? হ্যাঁ, ড্রপ দিয়েছে। আচ্ছা, তো এখন কি মানে এখন আপনি কি চাইছেন, মানে এর জন্য চিকিৎসা করাতে চাইছেন আমাদের কাছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার দেখুন এই যে ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়ে গেছে না, সেটা কিন্তু আপনার চোখের মধ্যে ডার্ট জমতে জমতে কিন্তু আপনার ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে। আর এটা কিন্তু আস্তে আস্তে আপনার সম্পূর্ণ চোখটাকে কিন্তু আপনার নষ্ট করে দেবে। আপাতত আপনাকে যে চোখের ড্রপ দিচ্ছে সেটা আপনি ব্যবহার করুন, তাতে কোনো প্রবলেম নেই। আর এর মাঝখানে আপনি একটু চেষ্টা করুন যে আমাদের যে চেম্বারটা আপনার কাছাকাছি হবে সেখানে একটু এসে যোগাযোগ করার। আর আপনি এখন মানে খালি চোখে বাইরে বেরোনো সেটা একটু এখন বন্ধ করুন। চশমা ব্যবহার করুন। যদি আপনার চোখে পাওয়ার থাকে তাহলে পাওয়ার দেওয়া চশমা ব্যবহার করুন, নয়তো এমনিতে পাওয়ার ছাড়াও চশমা পাওয়া যায়, সেই চশমাটা আপনি ব্যবহার করবেন। ধুলোবালি যাতে আপনার চোখের মধ্যে একদমই না লাগে, আর যাতে ঠান্ডাও আপনার একদম না লাগে আপনার চোখের মধ্যে। আর চোখ ধোয়ার সময় আপনি জলের ঝাপটা দিয়ে চোখটাকে ধোবেন না, তাহলে কিন্তু আরও আপনার এফেক্টটা খারাপ হতে পারে তার মধ্যে। একদম। আর প্রত্যেকের জন্য আরেকবার বলবো 9830235527 বা 37 নাম্বার দুটো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানে যদি আপনি ফোন না পান তাতে দুঃখ পাওয়ার কোনো বিষয় নাই। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে যথেষ্ট রকম ভাবে কিন্তু সহযোগিতা করা হবে। আজকে আমরা স্কিন ওরিয়েন্টেড কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। ম্যাডাম যেহেতু বললেন যে কিছুটা জেনেটিক বিষয়টা কিন্তু হতেই পারে, যে মা বাবার বা আমার বংশে কারোর আছে কিনা। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি দেখছি আমার মা বা বাবারই সমস্যা রয়েছে, তাহলে ভবিষ্যতে এটা কি আমার আসতে পারে? সন্তানের যদি মনে এই প্রশ্নটা থাকে, তার জন্য আগাম আমাকে কি করণীয়, কি করব আমরা?
দেখুন, যদি জেনেটিক যদি হয় তাহলে কিন্তু আপনার মধ্যে যে আসবে সেটা কিন্তু মোরলেস 80% শিওর যে আপনার মধ্যে আসবে। বাট 20% আমি কেন না বললাম, কারণ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে জিন যখন আপনার অ্যাকচুয়ালি জিন মানে কি ক্রোমোজোম, আমরা এটা মেডিকেল সায়েন্স এটাকে ক্রোমোজোম বলে থাকি। তো XX ক্রোমোজোম আর XY ক্রোমোজোম এরকম 4টে ক্রোমোজোম থাকে, দুটো জোড়া, মানে প্যাটার্ন আলাদা আলাদা থাকে, একটা মেল ক্রোমোজোম একটা ফিমেল ক্রোমোজোম। তো সেটাই যখন আপনার বডিতেই যখন আপনার আসছে, তো তখন সেখান থেকে আপনার মধ্যে নাও হতে পারে। কেন? যদি আপনার নিজস্ব ইমিউনিটি পাওয়ারটা যদি আপনার বেটার থাকে, যদি ভালো থাকে, তাহলে সেখান থেকে আপনাকে ওই ইমিউনিটি পাওয়ারটা আপনার ওই প্রবলেমটাকে আপনার গার্ড করে দেবে। এর পাশাপাশি আরেকটা যেটা আমি বললাম, যে আমি যদি আয়ুর্বেদের দিক থেকে বলি, তাহলে যেটা আমি খাওয়া দাওয়ার কথা বললাম, যে আপনি ধরুন মাছ মাংস ডিম খাচ্ছেন, আবার সেদিনই আপনি দুধ বা দুধের প্রোডাক্ট কিছু খাচ্ছেন, বা অনেকে আমি দেখেছি যে দুধ ভাত খাচ্ছে নুন দিয়ে, কিন্তু নুন দিয়ে দুধ ভাত খাওয়ার নয়, সেটা দই ভাত নুন দিয়ে খাওয়া যায়। তো এইসব যে খাবারগুলো মানে বিরুদ্ধ আহার যেগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে যদি আপনি একটু বন্ধ করতে পারেন বা যদি একটু অ্যাভয়েড করতে পারেন, তাহলেও কিন্তু আপনার মধ্যে এই সমস্যাগুলো আসবে না। আর একটু হেলদি লাইফস্টাইল, একটু হেলদি ডায়েট, এগুলোকে একটু কিন্তু ফলো করতে হবে। একদম। আর স্কিনের যে কোনো ধরনের সমস্যা হোক, আর তার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। শুধুমাত্র কিন্তু আমরা যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলোই নয়, আরো অনেক ধরনের সমস্যা কিন্তু আপনাদের হতে পারে। সেই সমস্ত সমস্যার জন্য কিন্তু একটু চেম্বারে আসার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এবং শুধু ছোট করে ম্যাডামের থেকে একটু জানতে চাই, এই যে স্কিনের বিভিন্ন স্পট, অনেকে বলে আমার মুখে একটু হোয়াইট স্পট, যেটাকে অনেক সময় ছুলিও বলা হয়ে থাকে, তো তার জন্য কি ধরনের স্কিন কেয়ার করব, কি ধরনের স্কিনের যত্ন করব, তার যদি একটা ছোট টিপস আমরা কিছু পাই। প্রথম কথা হচ্ছে যে আগে আপনাকে তো সেটা ডিটেক্ট করে নিতে হবে যে এটা আদৌ আপনার কোনো রোগের থেকে হচ্ছে কিনা। কারণ যদি কারোর লিভারের সমস্যা থাকে, অনেক ক্ষেত্রে লিভার স্টিওটোসিসের ক্ষেত্রে দেখা গেছে যে মুখের মধ্যে কিন্তু এরকম সাদা সাদা হোয়াইট হোয়াইট স্পট চলে আসে, বা যদি কারোর লিভারের মধ্যে এসজিবিটি এসজিওটি বেশি থাকে তাহলে ব্ল্যাক স্পট চলে আসে। তো যদি এইখান থেকে যদি আপনার মুখের মধ্যে কোনো ধরনের কোনো স্পট র্যাশেস বা এইসব কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আগে আপনার লিভারটাকে ঠিক করতে হবে, তবে গিয়ে আপনার এই যে স্পটগুলো বা র্যাশগুলো এগুলো কম হবে। বা যদি আপনার অ্যালার্জি বেশি থাকে তাহলে আপনার স্কিনের মধ্যে র্যাশেস আসতে পারে, তো তাহলে আগে আপনাকে অ্যালার্জিটাকে ঠিক করতে হবে। এছাড়া যদি আপনার মনে হয় যে না এখন তার মধ্যে এখন ঠান্ডাকালে ড্রাই স্কিন হয়ে যায় প্রত্যেকেরই, সেখানে একটু কেয়ারফুল হওয়া দরকার, একটু টেক কেয়ার করা খুবই দরকার। গ্লিসারিন একটু ইউজ করাটা আমাদের জন্য প্রত্যেকের জন্যই খুব ভালো, গ্লিসারিনটা ইউজ করতে পারেন। আর গ্লিসারিনটা কোনো ধরনের মানে কেমিক্যাল বা মেকআপ প্রোডাক্ট এরকম কিছুই নয়। গ্লিসারিন আপনি আপনার রেগুলার যে আপনি ক্রিম বা লোশন বা যাই আপনি ব্যবহার করেন মুখের মধ্যে, তার সাথে একটু মিক্স করে একটু গ্লিসারিন ব্যবহার করুন, তাহলে আপনার স্কিনের মধ্যে র্যাশ হওয়া বা স্কিন ড্রাই হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার হবে না। আর স্কিনের কেয়ারের মধ্যে আরেকটা জিনিস আমি বলবো, যারা মেকআপ করে, মেকআপ যখনই রিমুভ করা হবে তারপর ভালো করে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবেন। বাইরে আপনি যখন বেরোচ্ছেন তখন চেষ্টা করবেন যাতে মুখের মধ্যে অতিরিক্ত পরিমাণ আপনার ডার্ট জমা না হয়ে যায়। একদম একজন চিকিৎসকের কাছ থেকে পাওয়া টিপস, এটা কিন্তু অনেক মূল্যবান, এগুলো কিন্তু প্লিজ একটু ফলো করবেন আর লিভারকে নিশ্চয়ই ভালো রাখবেন। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ বলছি, আমি হাওড়া সামুদ্র বলছি। হ্যাঁ, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার হার্টের কন্ট্রোল আছে, আমি হঠাৎ ইঞ্জারি স্টক মতো হয়ে গেছিল, তো এখন ওরা বলছে সার্জারি করতে হবে। তো ওটা কি সার্জারি ছাড়া কি কোনো ভালো হবে? সমস্যাটা একটু পরিষ্কার করে বলুন, ঠিক বোঝা গেল না, কিসের সার্জারি করতে হবে? হার্টের হার্ট। আচ্ছা, হার্টে কি হয়েছে আপনার? হার্ট ব্লক হয়ে গেছে। হার্টে ব্লকেজ রয়েছে। আচ্ছা, তো কতটা ব্লকেজ রয়েছে সেটা বলেছে? একটা পার্সেন্টেজ থাকে তার? হ্যাঁ, ওটা শুরু করেছিলাম 2 বছর আগে, তখন ছিল ওটা 60। এখন 60। আচ্ছা, এখন ওটা প্রচুর একটা সিজি করেছে, করার পরে ওটা আনপ্রেছে। ওটা কি হয়েছে? আরো আরো বেড়েছে। স্বাভাবিক ব্যাপার, আপনার যদি 60% ব্লকেজ যদি আপনার 1 বছর আগে থেকে থাকে, তো সেটা তো আপনার বাড়ি বসে বসে তো আর ব্লকেজ আপনার ঠিক হয়ে যাবে না, সেটা আপনার অবশ্যই বাড়বে। তো আমি জানি না যে এই 1 বছরের মধ্যে আপনার কোনো চিকিৎসা হয়েছে কি হয়নি বা আপনি কি করেছেন, আমি বলতে পারছি না। এবার সেই 60% যদি আপনার এখন অনেকটা বেড়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার জন্য লাইফ থ্রেটেনিং বা রিস্ক জোনে আপনি কিন্তু চলে আসছেন।
তো এইটা নিয়ে আর কিন্তু অবহেলা করার মতো আপনার কাছে কিন্তু একদমই টাইম নেই। তো আপনার একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে নিন যে আপনি কোন চেম্বারটায় আমাদের এলে আপনি একটু দেখা করতে পারবেন বা একটু যোগাযোগ করতে পারবেন। আগে আমরা আপনার রিপোর্ট দেখব। আমি এখান থেকে বসে বসে আপনাকে বলবো না যে হ্যাঁ চলে আসুন, ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো, কারণ এটা একদমই বাজে কথা হয়ে যাবে। আগে আমি আপনার রিপোর্টটা দেখব। যদি আমাদের কাছে এটা মনে হয় যে না ঠিক আছে, এটা ক্লিয়ার হতে পারে, কারণ হ্যাঁ অবশ্যই জায়গা রয়েছে। যদি আপনার কোনো ধরনের ব্লকেজ থাকে, যদি ইনকমপ্লিট ব্লকেজ থাকে তাহলে তো অবশ্যই ঠিক হয়ে যাবে। যদি কমপ্লিট ব্লকেজ হয় তাহলে কিন্তু একটু প্রবলেম আছে আপনার এই সমস্যাটার জন্য। তার জন্য আমি বলবো যে একটু রিপোর্টসগুলো নিয়ে এসে একটু দেখা করতে পারলে খুব ভালো হবে। একদম, সমস্যা হালকা হোক বা সমস্যা অনেক জটিল হোক, একমাত্র ভরসা আপনার কাছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। মানে এতটা জোরের সাথে কিভাবে বলতে পারছি, কারণ যে মানুষগুলো আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এটা তাদেরই কথা। তারাই বলে আরো আগে যদি যোগাযোগ করতাম এতদিন ভুগতে হতো না, এতদিন এমন কিছু মেডিসিন খেতে হতো না যাতে এত সাইড এফেক্টের সম্মুখীন আমাকে হতে হতো। তো সেখানে আপনি কেন জেনে বুঝে আফসোসটা পরে করবেন? একটু আগে যোগাযোগ করলে আফসোসের জায়গাটা কিন্তু অনেক সীমিত হয়ে যায়। সে কারণে বলবো স্ক্রিনে যাওয়া নাম্বার কিন্তু আপনাকে নোট করতে হবে এবং সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। নাম্বার আরেকবার একটু জানিয়ে রাখি, 9830235527 বা 37। চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে। কলকাতায় পাচ্ছেন, হাওড়ায় পাচ্ছেন, বিভিন্ন জেলায় পাচ্ছেন, রাজ্যের বাইরে পাচ্ছেন। শুধুমাত্র আপনাকে ফোন করতে হবে। কাছাকাছি চেম্বার যদি নাও পান, আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে, অর্থাৎ আপনি ফোনে হোক, ভিডিও কলিং এর মাধ্যমে হোক, ম্যাডাম বা স্যারদের সঙ্গে কথা বলতে পারছেন এবং আপনার সমস্যা জেনে কিন্তু বা জানিয়ে কিন্তু মেডিসিন আপনি পেয়ে যাচ্ছেন, বাড়িতেই আপনাকে মেডিসিন কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব রকমের বন্দোবস্ত কিন্তু আপনার জন্য থাকছে। স্কিনের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বললাম, তবে তার পাশাপাশি যে কোনো সমস্যার জন্য আপনাকে কিন্তু আসতেই হচ্ছে এনবিপিতে। কে আছেন বলবেন চট করে? নমস্কার। হ্যালো, একটু তাড়াতাড়ি বলুন, সময় কম। হ্যালো হ্যালো, সরি আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না। যদি শুনতে না পান কোনো অসুবিধা নেই, যে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, এই নাম্বারে একটু ফোন করুন। সেখানে কিন্তু সম্পূর্ণ সহযোগিতা কিন্তু পেয়ে যাবেন। স্কিনের সোরাইসিসের মতন সমস্যা হোক বা স্কিনের অন্য কোনো ভয়ঙ্কর সমস্যা হোক, বা বলে থাকে অনেকে, আজকে একজন আমাকে বলছিল একটু জল ঘাটলে আমার স্কিনে ভীষণ হাজা হয়। তো এই ধরনের ছোট ছোট সমস্যা কিন্তু কোনোদিনই সারছে না, কিছুতেই সারছে না, তারও তো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে। অবশ্যই রয়েছে। আর খুবই একটা সিম্পল একটা প্রবলেম, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি যে হাতে বা পায়ে এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাচ্ছে। প্রথম কথা তো যে কারণটার জন্য হচ্ছে, আগে এটাকে আপনাকে একটু বাদ রাখতে হবে। আর সামান্য কিছু আমরা আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো যে এরকমভাবে থাকুন বা এটা আপনি করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আর এটা খুব বড় একটা কোনো প্রবলেম নয়, এরও কিন্তু খুব ভালো চিকিৎসা রয়েছে। বড় একটা প্রবলেম কিন্তু সোরাইসিস, কারণ সঠিকভাবে ট্রিটমেন্ট না করলে সোরাইটিক আর্থ্রাইটিস হয়ে যেতে পারে, যেটা ভয়ঙ্কর। তার ট্রিটমেন্টও আমরা এমবিবিতে পেয়ে যাচ্ছি। অবশ্যই এটা নিয়ে পরবর্তী এপিসোডে অবশ্যই কিন্তু আমরা কোনো একদিন আলোচনা করব। তবে সতর্ক থাকুন, ভালো থাকুন, নিজের জন্য, নিজের প্রিয় মানুষের জন্য। আজকে এই পর্যন্তই। অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।